মেয়েরা কেমন আছো তোমরা? আমাকে শুনতে পাচ্ছো? কেউ একজন জানাও তো, আমাকে শুনতে পাচ্ছো তোমরা? আমাকে শুনতে আমাকে শুনতে পাচ্ছো মেয়েরা? একটু জানাও তো। জি মিস। আচ্ছা, এতক্ষণ কি মানে কিছু দেখা যায় নাই, তাই তো? একটু জানাবা আমাকে। আচ্ছা, এখন যারা জয়েন করেছো সবাই উপস্থিতি দাও। তোমরা যারা জয়েন করেছো সবাই উপস্থিতি দাও। আমাকে শুনতে না পেলে একটু জানাবা তো। আমাকে এখন শুনতে পাচ্ছো মেয়েরা? একটু জানাও। শুনতে পাচ্ছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আজকে আর সময় নষ্ট করব না, আমরা মূল আলোচনায় চলে যাব। কেমন? স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু দেখো। দেখা যাচ্ছে মেয়েরা? একটু জানাবা আমাকে। দেখতে পাচ্ছো? আমাকে দেখতে মেয়েরা স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, ঠিক আছে। জি ম্যাম। সমস্যা হলে সাথে সাথে জানাবা, হ্যাঁ, নাহলে বোঝা যাচ্ছে না আসলে। আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আছি। গত লেকচারে আমরা যে অধ্যায়টা শুরু করেছিলাম, অধ্যায় 5 সমন্বয় ও নিঃসরণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। কেমন? আজকের 5, 1 থেকে 3 এবং পর্ব 2। লেকচার নাম্বার হলো 31। আমি শায়লা পারভিন আছি তোমাদের সাথে। তোমরা গত লেকচারে যতটুকু আলোচনা হয়েছিল সেটা দেখেছো বাসায়? জি ম্যাম। আচ্ছা, প্রশ্নগুলো দেখেছিলে? কোনো সমস্যা ছিল কিনা একটু জানাও তো। ম্যাম কোনো সমস্যা ছিল না। আচ্ছা, সমস্যা থাকলে অবশ্যই জানাবা, কেমন? না হলে গ্রুপে জানায় দিবা আমাকে, হ্যাঁ। তো আমরা উদ্ভিদের সমন্বয় অংশ থেকে গত লেকচারে যে অংশগুলো পড়েছিলাম বা আলোচনা করেছিলাম সেটা আগে দেখছি। প্রথমেই আমরা জেনেছিলাম সমন্বয় কি সেই সম্পর্কে। তারপরে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে জেনেছি, হরমোনের শ্রেণীবিন্যাসও জেনেছি। শ্রেণীবিন্যাসের মধ্যে বৃদ্ধি সহায়ক হরমোন হিসেবে আমরা অক্সিন ও জিববেরেলিন সম্পর্কে জেনেছি, তাই না? এবং ফ্লোরিজেন কি সেটাও জেনেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন এবং উদ্ভিদে চলন। হ্যাঁ, আচ্ছা, একটু কেউ জানাও তো যে বৃদ্ধি সহায়ক হরমোন হিসেবে অক্সিনের ভূমিকা কি? একটা ভূমিকা বলো তো। শাখা কলমে মূল গজায়। হ্যাঁ, শাখা কলমে মূল গজায়। আর জিবরেলিনের একটা ভূমিকা বলতে পারবা? বীজের সুপ্তাবস্থা কাটাতে আহ, আহ, এর কার্যকারিতা রয়েছে। আচ্ছা, গুড, ভেরি গুড, থ্যাংক জিবরেলিন। ইউ। আচ্ছা, তোমরা যারা জয়েন করছো, হ্যাঁ, সবাই কিন্তু উপস্থিতি দাও নাই, একটু উপস্থিতি দিতে থাকো, হ্যাঁ, উপস্থিতি দিয়ে দাও। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব এখনই। উদ্ভিদের সমন্বয়ে হরমোনের শ্রেণীবিন্যাসে। হ্যাঁ, গত লেকচারে আমরা শ্রেণীবিন্যাসটা পড়েছিলাম, তো সেখানে কিছুটা বাকি ছিল, সেই অংশটা আগে দেখব। আমরা গত লেকচারে বৃদ্ধি সহায়ক হরমোন হিসেবে অক্সিন আর জিবরেলিনের যে ভূমিকা, উদ্ভিদ দেহে যে ভূমিকা পালন করে সেটা দেখেছিলাম। আজকে আমরা মূলত ইথিলিনের ভূমিকা নিয়ে আলোচনা করব। কেমন? ইথিলিন, যেটাকে আমরা বলি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। হ্যাঁ, বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন ইথিলিন। ইথিলিন সম্পর্কে প্রথমে আমরা কিছু তথ্য জানবো। হ্যাঁ, বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন, ইথিলিন হলো একটা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। তার মানে হলো যে ইথিলিন উদ্ভিদের বৃদ্ধিতে
সহায়তা করে না অনেক ক্ষেত্রেই। তবে তার কাজ যখন আমরা করব তখন বুঝতে পারবো যে সর্বক্ষেত্রে বা সব ক্ষেত্রে কিন্তু ইথিলিন বৃদ্ধিতে প্রতিবন্ধকতার কাজ করে না, অর্থাৎ বৃদ্ধিতে বাধা দেয় না। হ্যাঁ, অনেক কাজ আছে হরমোন ইথিলিনে যেটা কিনা বৃদ্ধিতে সহায়তা করে, কিন্তু কিছু কাজ আছে যেটা কিনা কিনা উদ্ভিদের বৃদ্ধিতে তোমার হচ্ছে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বা বাধা দেয়। কেমন? তো ওই কারণে ওই শুধু দুই একটা কাজের কারণেই বা বৃদ্ধিতে বাধা দেওয়ার দুই একটা কাজের কারণেই কিন্তু এটাকে বলা হয় বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। তো এরপরে দেখো এটা সম্পর্কে আরো কিছু জানবো আমরা। এটি একটি গ্যাসীয় হরমোন। হ্যাঁ, এই হরমোনটা কেমন? গ্যাসীয়, একটা গ্যাসীয় পদার্থ। ফুল, ফল, বীজ, পাতা এবং মূলে হ্যাঁ ইথিলিনকে পাওয়া যায়। উদ্ভিদের কোন কোন অংশে পাওয়া যায় একটু বলো, তোমরা একটু বলো। ফুল, ফল, বীজ, পাতা ও মূলে। হ্যাঁ, এই অংশগুলোতে আমরা ইথিলিনকে পাবো। কেমন? এখন আমরা ইথিলিনের কাজ সম্পর্কে একটু দেখবো। দেখো আমাদের বইয়ে দেওয়া আছে যেভাবে সেভাবে না দিয়ে আমি একটু ছোট করে পয়েন্ট আকারে উপস্থাপন করেছি এটা। হ্যাঁ, তোমাদের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে রেখো। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন উদ্ভিদের ফল পাকাতে সহায়তা করে। এরপরে দেখো আছে বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। তোমাদেরকে আমি বলেছিলাম সুপ্ত অবস্থা কি, তোমাদেরকে মনে আছে বলো তো সুপ্ত অবস্থা কি? কেউ বলতে পারলে একটু জানাও তো, বলো। আমাকে শুনতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, তাহলে যদি না বলতে পারো আমি একটু বলি, মনে করিয়ে দিই তোমাদেরকে, নাকি বলবা তোমরা? কেউ বলবা? ম্যাম আপনি মনে করিয়ে দেন। আচ্ছা, আমি বলি তাহলে। হ্যাঁ, মানে বীজকে বা মুকুলকে অনেক সময় দেখা যায় যে তারা অনেক দেরি করে। হ্যাঁ, মানে বীজ অঙ্কুরিত হতে অনেক দেরি হয়, বা মুকুল থেকে পাতা বা ফুল উৎপাদিত হতে বা তৈরি হতে অনেক সময় নেয়। এই যে সময়টা, যে সময় তারা মানে পরবর্তী ধাপে আগায় না, হ্যাঁ মানে তোমার বিশ্রামে থাকে, এই সময়টাকে বলা হয় বা এই অবস্থাটাকে বলা হয় সুপ্ত অবস্থা। ঠিক আছে, এই অবস্থাকে বলা হবে সুপ্ত অবস্থা, মানে সুপ্ত অবস্থা। তো বীজ যদি সুপ্ত অবস্থায় থাকে বা অঙ্কুরিত না হয় তাহলে তো পরবর্তীতে আমরা সেখান থেকে গাছ পাবো না। তাহলে যখন কৃষকরা বীজ বপন করবে তখন যদি উদ্ভিদ দেরিতে উৎপন্ন হয় তাহলে তো তাদের ফলনও দেরিতে আসবে। সেই ক্ষেত্রে বীজ তাড়াতাড়ি অঙ্কুরিত হওয়াটা কিন্তু খুবই জরুরি। ঠিক একইভাবে মুকুলের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, যে মুকুল যদি তোমার পরবর্তী ধাপে না আগায়, অর্থাৎ যদি পরিস্ফুটিত না হয়, মুকুল থেকে আমরা জানি পুষ্প মুকুল থেকে পুষ্প হয়, তারপরে পত্র মুকুল থেকে পত্র বা পাতা হয়। তো সেই ক্ষেত্রে যদি এই মুকুলগুলো বিশ্রামরত অবস্থাতেই থেকে যায়, পরবর্তীতে তারা পরিস্ফুটিত না হয়, তাহলে কিন্তু আমরা তোমার পাতাও পাবো না, ফুলও পাবো না। সেই ক্ষেত্রে কিন্তু একটা গাছ এর যে জীবন চক্র, জীবনের অন্যান্য ধাপগুলো কিন্তু আসতে অনেক দেরি হবে। এই ক্ষেত্রে ফলনের ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। কেমন? ফলন পেতে হ্যাঁ অনেক দেরি হয়। তাহলে এই বিশেষ কাজটা কিন্তু ইথিলিন করে থাকে, বীজ ও মুকুলের সুপ্ত অবস্থাকে ভেঙে দেয়, অর্থাৎ তার সুপ্ত থাকতে দেয় না, সেটা পরিস্ফুটিত হতে সহায়তা করে। এই ব্যাপারটা কি বোঝা গেল? বুঝতে পারলা? তোমরা একটু জানাও তো। জি মিস। আচ্ছা, না বুঝলে অবশ্যই বলবো আমাকে। হ্যাঁ, এরপরে দেখো 3 নম্বরে আছে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে একে লম্বা হতে সাহায্য করে। তার মানে উদ্ভিদের চারা যে গাছগুলো আছে, ছোট ছোট গাছগুলো, কচি গাছ, সেই গাছের কাণ্ডকে বৃদ্ধি হতে সহায়তা করে। তো তোমরা জানো যে কাণ্ড যদি বৃদ্ধি পায় তাহলে তো পুরা গাছটাই বৃদ্ধি পাবে, লম্বা হবে। তো এই কাজটাও ইথিলিনের কাজ। কেমন? তারপরে দেখো ফুল ও ফল সৃষ্টির সূচনা করে, অর্থাৎ ফুল ফল তৈরি যে হবে, হ্যাঁ সেই তৈরি হওয়ার যে প্রাথমিক পর্যায় সেইটার জন্য এই ইথিলিন কাজ করে থাকে। হ্যাঁ, একেবারে শেষে দেখো একেবারে অন্য কালার দিয়ে আমি লিখেছি যে পাতা ফুল ও ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। অর্থাৎ পাতা ফুল ফল যে উদ্ভিদে ঝরে পড়ে, বয়সের আগেই অনেক সময় দেখা যায় যে পাতা ঝরে পড়ছে, হ্যাঁ ফুলটা নতুন একটা একদম
মানে পরিস্ফুটিত সদ্য পরিস্ফুটিত একটা ফুলও দেখা যায় যে ঝরে পড়ে। এই বিষয়গুলো হয়ে থাকে মূলত তোমার ইথিলিনের কারণে। ইথিলিন যদি উপস্থিত থাকে উদ্ভিদে বেশি পরিমাণে ওই জায়গাতে, তাহলে এই কাজগুলো হয়। এটা হলে কিন্তু পাতা ফুল ফল যদি অকালেই ঝরে পড়ে তাহলে কিন্তু তোমার পরবর্তীতে ফুল ঝরে পড়লে ফল পাবো না, ফল ঝরে পড়লে বীজ পাবো না, পরিপুক্ত বীজ পাবো না, তোমার পরাগায়ন হবে না, নিষেক হবে না, তাই না? এই বিষয়গুলো কিন্তু আটকে যাবে, এই কাজগুলো আর হবে না। ফলে উদ্ভিদে যে পরবর্তী জেনারেশন আসার বিষয়টা আছে বা পরবর্তী প্রজন্ম বা এক গাছ থেকে যে আরেকটা শিশু উদ্ভিদ জন্ম নিবে, এই প্রক্রিয়াটা কিন্তু বাধাগ্রস্ত হয়। কেমন? তাহলে এই কাজটা যখন ইথিলিন দ্বারা হবে তখন আমরা একে বলবো বৃদ্ধি প্রতিবন্ধকের কাজ। তার মানে হচ্ছে বৃদ্ধিতে বাধা দিচ্ছে এমন কাজটা ইথিলিন করে। এই কাজটার জন্য, এই ধরনের কাজগুলোর জন্যই ইথিলিনকে আমরা বলি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা 5টা কাজ পেলাম। আমাদের বইয়ে কিন্তু ব্যাখ্যামূলক ভাবে বা পরপর পরপর লেখা আছে, তোমাদের সুবিধা হবে তোমরা যদি এভাবে পড়ো, মনে থাকবে। এবং পরীক্ষার খাতাতেও যদি তোমরা এভাবে লেখো তাহলে কিন্তু খুব সুন্দর হবে উপস্থাপনটা। কেমন? তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? জি মিস। আচ্ছা, পরবর্তী অংশে আমরা চলে যাব। তাহলে পরবর্তী অংশে আসলে আমরা ট্রফিক চলন নিয়ে আলোচনা করব। তো আমি ট্রফিক চলনে যাওয়ার আগে একটু বলি তোমাদেরকে যে আমাদের অনেকের ধারণা যে উদ্ভিদের দেহে কোনো চলন নাই, যেহেতু আমরা বাহ্যিকভাবে এদেরকে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখি না, এই কারণে আমাদের ধারণা হচ্ছে যে উদ্ভিদ চলাচল করে না। তোমরা কি কখনো দেখেছো উদ্ভিদকে চলতে? চলো দেখি, দেখেছো কিনা? একটু কথা বলো, হ্যাঁ অথবা না বলে দাও, সময় নষ্ট হয় বাবা এভাবে। আচ্ছা, দেখো নাই? তাহলে একটু চিন্তা করে দেখো তো, উদ্ভিদ কি মানে উদ্ভিদের মধ্যে কি কোনো অনুভূতি আছে কিনা একটু জানাও তো। তোমাদের কি মনে হয়, উদ্ভিদের অনুভূতি আছে? একটু বলো, হ্যাঁ অথবা না। জি আছে? আচ্ছা, কিভাবে বোঝা যায় বলো? কি দেখে বুঝতে পারো? কোন কাজটা দেখে বোঝা যায় যে উদ্ভিদের অনুভূতি আছে? মিস লজ্জাবতী। গুড, ভেরি গুড। লজ্জাবতী। লজ্জাবতীতে একটু কি হয়, টাচ করলেই কিন্তু এর পাতাটা কি হয়, বুঝে যায়। হ্যাঁ বুঝে যায়। আচ্ছা, গুড, তাহলে তোমরা লক্ষ্য করেছো বিষয়টা। আচ্ছা, এছাড়াও অনেক রকম বিষয় আছে, অনেক কাজ আছে উদ্ভিদে যেগুলো কিনা দেখলে আমরা বলতে পারি যে উদ্ভিদে চলন হয়। তার মানে হচ্ছে উদ্ভিদে অনুভূতি আছে। হ্যাঁ, তো এই যে অনুভূতি, তোমরা একটা উদাহরণ দেই, তারপরে এই ব্যাপারে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে দেখো, এই যে মূল যে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, মূলের বৃদ্ধিটা কোন দিকে হয় বলতো? মাটির ভিতরে না মাটির উপরের দিকে? মেয়েরা একটু কথা বলো, শুনতে পাচ্ছ আমাকে? জি মিস। আচ্ছা, একটু তাড়াতাড়ি রেসপন্স করো, কারণ আমি বুঝতে পারি না যে আসলে কানেকশনটা ঠিক আছে কিনা। অনেক সময় হয় এমন যে ভেতরের দিকে। ভেতরের দিকে মানে, হ্যাঁ। আচ্ছা, একটু খেয়াল করে দেখবা যে তোমরা যখন ধরো পানির মধ্যে যে কোনো একটা ছোট একটা উদ্ভিদকে রাখা হয়, তখন দেখা যায় যে তখন তো সরাসরি মানে একেবারে তুমি দেখতেই পাবা যে এর মূলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তখনও কিন্তু দেখবা নিচের দিকেই বৃদ্ধি পায়, তাই না? বলো দেখি, কখনো দেখেছো যে মূলটা উপরের দিকে আসছে, আলোর দিকে বৃদ্ধি পাচ্ছে? এরকম কি দেখা গেছে কখনো? না মিস। না মিস। তাহলে এই যে তার এই যে অনুভূতি না থাকলে সে কি বুঝে যে কোন দিকে বাড়তে হবে? যদি নাই বুঝে, ওর অনুভূতি যদি নাই থাকতো, তাহলে তো ও নির্দিষ্ট দিকে চলতো না, তাই না? বাড়তো না, বৃদ্ধি পেত না। তাহলে তো মূলকে আমরা যেখানে রাখতাম সেখানেই সে মানে যে কোনো দিকেই বাড়তে পারতো। তাহলে নির্দিষ্ট দিকে বাড়ার একটা বিশেষ কারণ হলো এর অনুভূতি আছে। সে বুঝতে পারে যে আমাকে নিচের দিকেই যেতে হবে, মাটির দিকেই যেতে হবে বা পানির দিকেই যেতে হবে। ঠিক একইভাবে যখন কাণ্ডের বৃদ্ধি হয় তখন তোমরা খেয়াল করে দেখো, কাণ্ড কিন্তু সবসময় কোন দিকে বৃদ্ধি পায় বলো তো আমাকে? মাটির দিকে বৃদ্ধি পায় নাকি আলোর দিকে? উপরের দিকে। উপরের দিকে। আলোর দিকে। উপরের দিকে আলো আছে। তাহলে তার যদি অনুভূতি না থাকতো তাহলে সে কি করে বুঝতো যে আলো উপরের দিকে, আমি উপরের দিকেই যাব?
এটা একটা মানে সাধারণ মানে বিষয়, যদি তোমরা একটু চিন্তা করো তোমরা সহজেই ব্যাপারগুলো বুঝতে পারবা। ঠিক আছে, এখন থেকে একটু সব বিষয় নিয়ে চিন্তা করবা, কেমন কেন হচ্ছে এমন, এমন বিষয়টা কেন হচ্ছে। উদ্ভিদ তো কথাও বলতে পারে না, একদিক থেকে আরেক দিকে চলে হেঁটে হেঁটে যেতেও পারে না, তাহলে ওই মূলটা নিচের দিকেই বৃদ্ধি পাচ্ছে কেন, আবার কেনই বা তোমার কাণ্ডটা বা পাতাটা উপরের দিকে বা আলোর দিকেই বৃদ্ধি পায়, এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবা। তো আমরা এখন উদ্ভিদে যে উদ্দীপনা আছে বা অনুভূতিতে মানে সাড়া দেয় সেই বিষয়গুলো জানবো, এবং উদ্ভিদের যে চলন হয় সেই বিষয়টা জানবো। উদ্ভিদের চলনটাকে আমরা বলি ট্রফিক চলন। কি ধরনের চলন বলা হয়? ট্রফিক চলন। হ্যাঁ, ট্রফিক চলন। এই ট্রফিক চলনটা কি? হ্যাঁ, আমরা একটু সংজ্ঞাটা দেখি। হ্যাঁ, অভ্যন্তরীণ ও বহি উদ্দীপক, মানে উদ্ভিদের ভিতরের উদ্দীপক এবং বাহ্যিক উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়, এই চলনকে বলা হয় ট্রফিক চলন। আমি একটু সহজভাবে তোমাদেরকে বলি যে আমরা তো গত লেকচারেই জেনেছি, আজকেও জেনেছি যে উদ্ভিদের অভ্যন্তরে কিছু তোমার হচ্ছে উদ্দীপনা সৃষ্টি করতে পারে এমন বস্তু সৃষ্টি হয়, তার নাম হলো হরমোন, তাই না? এই যে হরমোন উদ্ভিদের দেহের ভিতরে তোমার কিছু উদ্দীপনা সৃষ্টি করে, তাই তো? আবার দেখো বাইরে কিছু উদ্দীপক আছে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে আলো, আলো তো একটা উদ্দীপক, তাই না? উদ্দীপক না, বলতো? এর প্রভাব আছে না উদ্ভিদের উপর? আলোর প্রভাব আছে উদ্ভিদের উপর, হ্যাঁ অথবা জি মিস। আছে? কিছুক্ষণ আগে তোমরা নিজেরাই বললা যে আলোর দিকে যায়, তাই না? তার মানে এ উদ্দীপনা সৃষ্টি করে। তাহলে এই যে অভ্যন্তরীণ উদ্দীপক এবং এই যে বহি উদ্দীপক, এরা তো উদ্ভিদ দেহে উদ্দীপনা সৃষ্টি করে, এবং এই উদ্দীপনার ফলে উদ্ভিদের মধ্যে চলন দেখা যায় এবং বৃদ্ধিও দেখা যায়। এই যে চলন আর বৃদ্ধিটা সংঘটিত হচ্ছে, এদেরকে আমরা বলবো উদ্ভিদের চলন বা উদ্ভিদের ট্রফিক চলন। ঠিক আছে, বুঝতে পারছো এবার? জি মিস। হ্যাঁ, আমাদের মতো চলন আমরা দেখি না উদ্ভিদের মধ্যে, কিন্তু উদ্ভিদের চলন আছে এবং তার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে ট্রফিক চলন। তাহলে উদ্ভিদে উদ্দীপনা যখন সৃষ্টি হয়, উদ্দীপনার ফলে কিন্তু উদ্ভিদের মধ্যে একটা বিশেষ ধরনের চলন এবং উদ্ভিদের মধ্যে বৃদ্ধি দেখা যায়, এটাকে আমরা বলছি ট্রফিক চলন। আচ্ছা, এর পরবর্তী অংশে আমরা চলে যাই। এই ট্রফিক চলন যে উদ্ভিদের মধ্যে হয় সেটা একটা পরীক্ষণের মধ্য দিয়ে খুব সহজে আমরা বুঝতে পারবো। তোমরা কিন্তু সহজে, আমি এখন যে পরীক্ষণটা দেখাবো সেটা অবশ্যই সহজেই বাসায় করে দেখতে পারবা। হ্যাঁ, তোমরা কেউ চাইলে বাসায় করে দেখতে পারো। আমি একটু সেই জায়গাটাতে যাচ্ছি, চলো দেখি। আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার একটা পরীক্ষণ সেটা। হ্যাঁ, আলো একটা উদ্দীপক, সেটার প্রতি সাড়া দেয় যে উদ্ভিদ, সেটা একটা সাধারণ পরীক্ষণের মধ্যে দিয়ে আমরা দেখতে পারি। এটা আমাদের বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, এই পরীক্ষণটার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। উপকরণগুলো হচ্ছে একটা স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল। হ্যাঁ, স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল, তোমরা এখানে একটা কাচের গ্লাসও ব্যবহার করতে পারো। এছাড়া লাগবে পুষ্টি দ্রবণ, যেখানে কিনা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদান থাকবে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, নাইট্রোজেন, এই জাতীয় পদার্থ থাকবে। আচ্ছা, তারপরে ছিদ্রযুক্ত কর্ক, ছিদ্রযুক্ত একটা কর্ক। কর্ক চেনো মেয়েরা? কর্ক চেনো? জি মিস। আচ্ছা, ভালো কথা, কর্ক চেনো। আচ্ছা, আর একটা তোমার সবল উদ্ভিদের চারা লাগবে। যে উদ্ভিদটা আমরা সিলেক্ট করব এই পরীক্ষণের জন্য সেটা সবল হতে হবে। দুর্বল বা ক্ষতিগ্রস্ত অথবা তোমার হলো রোগাক্রান্ত কোনো কিছু নিয়ে আমরা কিন্তু কোনো কাজ করি না, তাই না? এই জন্য আমাদের একটা সবল উদ্ভিদের চারা লাগবে। তো আমরা একটা চিত্র দেখি, আমাদের বইয়ে এই চিত্রটা দেয়া আছে, আমাদের পাঠ্যপুস্তকে। এই চিত্রটার মতো করেই আমরা কিন্তু এই উপকরণগুলো নিব এবং উপকরণগুলোকে সাজাবো। কিভাবে সাজাবো দেখো, কার্যপ্রণালী। হ্যাঁ, কিভাবে কাজটা করবো। তো বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিপিটি লাগিয়ে দিতে হবে। বোতলের মধ্যে এই যে এরকম কাচের বোতল নিব, দেখো বড় মুখওয়ালা, এবং এটাতে এই যে ছিপি কর্ক যেটা, হ্যাঁ কর্কটা এভাবে করে আটকে দেবো। কর্ক কিন্তু ফুটাযুক্ত, মাঝখানে একটা ছিদ্র আছে বড়। হ্যাঁ, আটকে দেওয়ার পরে ছিপিটির ছিদ্রপথে চারাটি ঢুকিয়ে দিতে হবে। এই দেখো এই ছিদ্রপথে, তোমরা কি বুঝতে পারছো, দেখতে পাচ্ছ? একটু জানাও মেয়েরা, একটু জানাবো আমাকে। জি ম্যাম। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা কিন্তু সবাই উপস্থিতি দাও নাই। হ্যাঁ, একটু উপস্থিতি দিয়ে দাও তো বাবা, উপস্থিতি দাও। আচ্ছা, তাহলে এই যে কর্কের ছিদ্রপথে উদ্ভিদের
মানে উদ্ভিদটাকে প্রবেশ করানো হলো। আমি তোমাদেরকে এই বিষয়ে একটু বলি যে এই যে ছিদ্রপথটা, ছিদ্রপথে যদি তুমি উদ্ভিদটাকে ঢুকাতে চাও তাহলে আগে ঢুকিয়ে নিয়ে পরে এই ছিপিটা আটকালে সবচেয়ে ভালো। যখন তোমরা হাতে কলমে কাজটা করবা, যদি কেউ করতে চাও, তাহলে অবশ্যই ছিপিটার ভিতরে এই চারা গাছটা আগে প্রবেশ করানোর পরে ছিপিটা বোতলের মধ্যে আটকাবা, তাহলে সহজে কাজটা করতে পারবা। কেমন? আচ্ছা, তাহলে ছিপিটি ছিদ্রপথে চারাটা ঢুকিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকতে হবে। এমন ভাবে আমি এই চারা গাছটাকে এভাবে ছিদ্রপথে প্রবেশ করাবো যেন এই যে তোমার হচ্ছে পুষ্টি দ্রবণ সহ যে তোমার বোতলটা আছে, সেই বোতলটার পুষ্টি দ্রবণের মধ্যে এই চারাটার মূল অংশটা, হ্যাঁ, মূলের অংশটা যেন ডুবে থাকে। এর ফলে কি হবে, এই পুষ্টি দ্রবণ থেকে পুষ্টি পদার্থ সহজেই মূল দিয়ে শোষিত হয়ে উদ্ভিদে অন্যান্য অংশে ছড়িয়ে যাবে, ফলে উদ্ভিদটা বেঁচে থাকবে সহজে। পুষ্টির দ্রবণ পেয়ে পুষ্টির গুলো যখন প্রবেশ করবে ভিতরে, তখন উদ্ভিদটা সহজেই বৃদ্ধি পেতে পারবে। আচ্ছা, এরপরে আমরা এই অবস্থাতে গাছ সহ বোতলটি আলোকিত কোনো একটা স্থানে রেখে দিব। দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে তোমার জানালার পাশে দিয়ে রেখে দিয়েছে গাছটাকে, জানালার পাশ দিয়ে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ মেয়েরা? বুঝতে পারছো? একটু কথা বলো। হ্যাঁ, একটু কথা বলবা, একটু কথা বলবা। এখনো অনেকে জয়েন করছে, হয়তো লাইনটা কেটে যাচ্ছে বারবার। তোমরা একটু কষ্ট করে উপস্থিতি দিবা, যারা উপস্থিতি দাও নাই সবাই উপস্থিতি দিয়ে দিবা। আমরা পরবর্তী অংশে চলে যাই। এই যে গাছটা আমরা বোতলটি সহ আলোকিত একটা স্থানে রেখে দিব, তারপরে কি দেখবো? দেখো, পর্যবেক্ষণ করবো। হ্যাঁ, আমরা খেয়াল করবো এখানে কি হচ্ছে। 4-5 দিন এভাবে রেখে দেওয়ার পর দেখা যাবে যে কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে। এই দেখো, এই যে কাণ্ডের অংশটা জানালার দিকে বেঁকে গেছে, এটা কিন্তু সোজাসুজি দাঁড়িয়ে নাই। আমরা কিন্তু প্রথম থেকে এই চিত্রটাই দেখছি। হ্যাঁ, আমরা যখন প্রথম উদ্ভিদটাকে প্রবেশ করাবো এই বোতলের ভিতরে কর্কের ছিদ্রপথে, তখন কিন্তু গাছটা একদম মানে দাঁড়িয়ে থাকবে, একদম স্ট্রেইট থাকবে। কেমন? পরবর্তীতে কয়েকদিন পর দেখা যাবে এই উপরের অংশটা, কাণ্ডের অংশটা বেঁকে জানালার দিকে চলে গেছে বা আলোর দিকে আস্তে আস্তে বেঁকে গেছে। এই যে, তার মানে এই জায়গাটার কি হচ্ছে, আলোর দিকে বেঁকে যাচ্ছে, তাই তো? আলো, এই দেখো, আলোর দিকে বেঁকে যাচ্ছে। আর তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা যে মূলের অংশটা কিন্তু আরেকটু বৃদ্ধি পাবে এবং এই যে আলোর বিপরীতে নিচের দিকে বাড়ছে। যদিও আলো এখানে পড়ছে, কিন্তু আলোর দিকে কিন্তু এটা বেঁকে যায় নাই, আলোর বিপরীতেই এরা আছে। ঠিক আছে, খেয়াল করেছো? এখানেও আলো পড়ছে, কাচের বোতলের কারণে মূলেও কিন্তু আলো পড়ছে, কিন্তু মূল কিন্তু তোমার আলোর দিকে বেঁকে যায় নাই। দেখো খেয়াল করে, মূল কিন্তু নিচের দিকেই বাড়ছে। বুঝতে পারছো মেয়েরা? বুঝতে পারছো কিনা একটু জানাও। জি মিস। হ্যাঁ, তাহলে উদ্ভিদে অনুভূতি যদি না থাকতো, তাহলে ও তো মানে একই ধরনের কাজ করতো, তাই না? আলোর দিকে বাঁকলে সবাই আলোর দিকেই বাঁকতো, আবার মনে করো যে মানে একই দিকেই বাড়তো, বৃদ্ধিটা একই দিকেই হতো। কিন্তু এখানে দেখো, বুঝতে পারছি, কিন্তু অনুভূতি আছে। আলোর দিকে তোমার কাণ্ডটা বাড়ছে, আর মূলটা দেখো যেভাবে বাড়ে সেভাবেই কিন্তু বাড়ছে নিচের দিকে, অর্থাৎ পানি অথবা তোমার হলো মাটি যেদিকে থাকে, তাই না, সেই দিকে সে তার বৃদ্ধিটা দেখাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। এখন মূলগুলো আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে। এই যে আমি যে কথাটা বললাম আর কি, এইটাই আমাদের পর্যবেক্ষণ। আমরা যদি খেয়াল করি তাহলে এটাই দেখতে পাবো যে উদ্ভিদের কাণ্ডটা আলোর দিকে বেঁকে চলে গেছে, আর মূলটা দেখো আলো যেদিকে আছে তার ঠিক বিপরীত দিকে তার বৃদ্ধি হচ্ছে। আমরা কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম বিষয়টা? হ্যাঁ অথবা না, কোশ্চেন থাকলে করতে পারো, কিছু একটা বলো, একটু জানাতে হবে মেয়েরা, নাহলে আমি মনে করবো যে তোমরা শুনতে পাচ্ছ না। একটু জানাও। মিস আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর দেখো আমরা ওই চিত্রটাই আবার দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের বই চিত্রটা একটু মানে অস্বচ্ছ, হ্যাঁ, এই কারণে সোজা একটা সহজ একটা চিত্র তোমাদেরকে আমি দেখাবো। তার আগে এখানে দেখো আমরা কি সিদ্ধান্তে পৌঁছলাম। আমরা এই পর্যবেক্ষণ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কাণ্ডে আলোকমুখী, দেখো কাণ্ডে আলোকমুখী এবং মূলে আলোক বিমুখী বৃদ্ধি এবং চলন ঘটে, তাই না?
কাণ্ডে এক ধরনের চলন দেখতে পাই আর মূলে জি কিন্তু মিস। বিপরীত অন্য ধরনের চলন দেখতে পাই। কাণ্ডে দেখি আলোকমুখী এবং মূলের দিকে দেখি আমরা কি আলোক বিমুখী বৃদ্ধি এবং চলন। তার মানে উদ্ভিদে চলন আছে, তাই না? জি আছে, মিস। হ্যাঁ জি মিস। হ্যাঁ চলন আছে। কেউ যদি তোমাদেরকে বলে যে উদ্ভিদে চলন নাই, উদ্ভিদে কোনো অনুভূতি নাই, তোমরা কিন্তু সহজেই এই বিষয়টা তাদের সামনে উপস্থাপন করতে পারো। হ্যাঁ, মুখে বলেও তাদেরকে বুঝিয়ে দিতে পারো, আর পরীক্ষণের মাধ্যমে কিন্তু তোমরা এখন দেখাতে পারবা, তাই না? আচ্ছা, তাহলে ওই যে সহজ সরল যে চিত্রটার কথা বললাম সেটা একটু দেখি। এই দেখো আমাদের ডান দিকে এখন যে নতুন চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে দেখো একটা টবে একটা গাছ আছে, সবল একটা উদ্ভিদ। এটাকে যদি আমরা জানালার ধারে রেখে দিই হ্যাঁ কিছুদিনের জন্য, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই কাণ্ডের দিকটা তোমার জানালার দিকে বৃদ্ধি পাচ্ছে, বেঁকে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একদম স্পষ্টই বুঝতে পারি যে এই যে কাণ্ডে আলোকমুখী চলন হয়। আর মূলের যে বৃদ্ধিটা সেটা কোন দিকে হচ্ছে এটা বোঝার জন্য কিন্তু টবের গাছ দিয়ে হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের এরকম স্বচ্ছ কোনো বোতলের মধ্যে পানি দিয়ে এই কাজটা করতে হবে, তাহলে আমরা খুব সহজে বিষয়টাকে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো মেয়েরা। কোশ্চেন আছে একটু জানাও। নো তোমরা মিস। ভয় পেয়ে কোশ্চেন করবা না এমন করো না। হ্যাঁ, ভয় পাওয়ার এখানে কিচ্ছু নাই, তোমাদের কোশ্চেন থাকলে করবা, আর যদি না বুঝতে পারো তাহলেও অনেক সময় কোশ্চেন আসে না। এখন তোমরা কি বুঝতে পেরেছো নাকি না বুঝতে পারার কারণে কোশ্চেন আসছে না বলো তো? বোঝা গেল? মিস বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা থেকে যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলো বাড়ির কাজ হিসেবে করব। আমরা একটু সেগুলোকে দেখি। হ্যাঁ, বাড়ির কাজগুলো। ট্রফিক চলন কি? তোমরা এখন কেউ একজন বলো তো ট্রফিক চলন কি? সহজ সরল ভাষায় বলবা, কোনো মানে একেবারে বইয়ের মতো করে বলতে হবে এমন না, বলো দেখি। ট্রফিক চলন। বহিরুদ্দীপক যে উদ্ভিদ দেহের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের মধ্যে চলন হয়, আর এটাকেই ট্রফিক চলন বলে। গুড। তবে এখানে আমরা উদ্দীপকের কথা যখন বলবো তখন বহি এবং অভ্যন্তরীণ দুই ধরনের উদ্দীপকের কথাই বলবো। আর যদি আমরা আলাদাভাবে না বলতে চাই তাহলে সরাসরি বলবো উদ্দীপকের সারায় সাড়া দেওয়ার ফলে এদের মধ্যে যে চলন হয়, তাই তো? উদ্ভিদে যে চলনটা আমরা দেখি তাকে আমরা ট্রফিক চলন বলবো। গুড, ভেরি গুড। তোমার নামটা একটু বলো তো, উত্তরটা করলা কে একটু জানাও আমাকে। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাই। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন বলতে কি বোঝায়? আচ্ছা, তোমার কথাটা কেটে যাচ্ছে বাবা, কেটে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা নাই। আমরা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটা পড়েছি আজকে বলো তো? নামটা একটু জানাও। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন ইথিলিন। ইথিলিন। আচ্ছা, তাহলে আমরা বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন বলতে কি বুঝবো? কোন কোন ধরনের হরমোন গুলো বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন একটু বলো তো? এদের কাজটা কি? কি কাজের জন্য এদেরকে আমরা বলি বৃদ্ধি প্রতিবন্ধক বলো তো? বলতে পারবা? এই যে এই জায়গাটা খেয়াল করো, বৃদ্ধি প্রতিবন্ধক তার মানে কি? বৃদ্ধিতে কি করে? সহায়তা করে? একটু কথা বলো মেয়েরা, একটু জানাও আমাকে। শুনতে পাচ্ছো এখন? আচ্ছা, এতক্ষণ মনে হয় শুনতে পাও নাই তোমরা, তাই না? আমাকে একটু বলো তো মেয়েরা, এখন শুনতে পাচ্ছো আমাকে? জি মিস। এখন শুনতে পাচ্ছো? আচ্ছা, মাঝখানে লাইনটা কেটে গিয়েছিল, এখন শুনতে পাচ্ছো? ঠিক আছে, আমরা আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা কোশ্চেনে ছিলাম, বাড়ির কাজে ছিলাম, তাই না? আচ্ছা, যখনই তোমাদের সমস্যা হবে আমাদের গ্রুপে একটু জানায় দিবা। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। এখানে আসলে বোঝাই যাচ্ছে না বিষয়টা। তো বৃদ্ধি প্রতিবন্ধক বলতে কি বুঝি সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম, একটু জানাবা কেউ আমাকে? মিস যেটা বৃদ্ধিতে সহায়তা করে না।
গুড, বৃদ্ধিতে সহায়তা করে না। তবে তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে ইথিলিন কিন্তু বৃদ্ধির সহায়তা অনেক ধরনের কাজ করে, তবে বিশেষ কিছু কাজ তার হচ্ছে বৃদ্ধিতে বাধা দেয়। সেই কাজগুলোর জন্যই কিন্তু আমরা তাকে বলছি বৃদ্ধি প্রতিবন্ধক। এই বিষয়টা একটু মাথায় রাখবা, কেমন? আচ্ছা, এরপরে দেখো আছে প্রশ্ন হিসেবে আছে, প্রথম প্রশ্নটা ছিল জ্ঞানমূলক, দ্বিতীয়টা সবুজ রঙের যেটা আছে সেটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্ন। এরপরে আছে হচ্ছে তোমার উদ্ভিদে ফাইটোহরমোনের ভূমিকা ব্যাখ্যা করে, এটা একটা প্রয়োগমূলক প্রশ্ন। আর তোমরা কি বলতে পারবা যে ফাইটোহরমোনের ভূমিকা চাইলে আমরা কোন কোন অংশগুলো উপস্থাপন করব, বলতে পারবা? মিস অক্সিন এবং জিববেরেলিনের যে কাজগুলো সেগুলো উপস্থাপন করব। আচ্ছা, কেন আমরা ইথিলিনকে উপস্থাপন করব না? জি ম্যাম, ইথিলিনকে উপস্থাপন করা যাবে হ্যাঁ, যেগুলো। অবশ্যই অবশ্যই, কারণ ফাইটোহরমোন তো দুই ধরনের, একটা হচ্ছে বৃদ্ধি সহায়ক আর একটা হলো প্রতিবন্ধক, তাই না? তাহলে দুইটাকেই আমরা উপস্থাপন করব, যেহেতু এখানে কোনো কিছুর নাম উল্লেখ করা নাই, বলা নাই যে বৃদ্ধি প্রতিবন্ধকের কাজ বা ভূমিকা লেখো, সেটা তো আর বলা নাই, বলা আছে হচ্ছে ফাইটোহরমোনের ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে আমরা আমাদের পাঠ্যপুস্তকে যতগুলো ফাইটোহরমোনের কাজ দেওয়া আছে, ভূমিকা দেওয়া আছে, প্রত্যেকটাই উপস্থাপন করবো, কেমন? আচ্ছা, এরপরে আছে হচ্ছে উদ্ভিদে আলোকমুখিতা একটি পরীক্ষণ দ্বারা ব্যাখ্যা করো। বলতো কোন পরীক্ষণটা ব্যাখ্যা করব আমরা? মিস আলোকিত উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষণটা, এই পরীক্ষণে কি চিত্র দেওয়া আবশ্যক, দেওয়া উচিত কিনা বলতো? জি মিস, উচিত। হ্যাঁ, যদি উল্লেখ থাকে যে উদ্ভিদে আলোকমুখিতা একটি চিত্র সহ একটি পরীক্ষণ দ্বারা ব্যাখ্যা করো, সেটা মানে তোমার উল্লেখ থাকলেও তুমি চিত্র দিবা, না থাকলেও কিন্তু এখানে চিত্র দিবা, কেমন? আর এখানে আমরা যেভাবে আমাদের বই উপস্থাপন করাচ্ছে সেভাবেই দেখিয়েছি, সেভাবেই কিন্তু জিনিসটা খুব সুন্দর সাজানো আছে, হ্যাঁ, সেভাবেই তোমরা দিও। আর তোমরা যদি নিজের মতো লিখতে চাও লিখতে পারো, কিন্তু এই যে উপকরণ, কার্যপ্রণালী, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই বিষয়গুলোকে আলাদা করে লেখাটাই হচ্ছে একটা পরীক্ষণ উপস্থাপনের সঠিক উপায়, কেমন? সুতরাং আমরা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবো। আচ্ছা, এখন তোমরা বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো জায়গা আবার দেখতে হবে কিনা, একটু জানাও তো। কোনো অংশ দেখতে হবে আবার, বলো তো। স্ক্রিন শেয়ার অফ করবো আমি। মেয়েরা একটু কথা বলো, এখন কি শুনতে পাচ্ছ? একটু জানাও তো, শুনতে পাচ্ছ? জি মিস, একটু কেটে কেটে আসছে। আচ্ছা, কেটে কেটে আসছে। আচ্ছা, একটু তোমাদের কোনো সমস্যা আছে কিনা, অথবা কোনো অংশ দেখতে হবে কিনা একটু জানাও তো, তাহলে আমি দেখাচ্ছি। দেখতে হবে কোনো জায়গা? হ্যাঁ অথবা না, কিছু একটা বলো তো। নো মিস। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে একটু কোশ্চেন করি, তোমরা একটু জানাও তো আমাকে যে উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের তো ফাইটোহরমোন আছে, এদের কাজও আমরা পড়েছি। এখন তোমরা একটু জানাও আমাকে যে তোমাদের কি মনে হয় যে কোন হরমোনটা আমাদের কিভাবে সাহায্য করবে, অর্থাৎ কোন কাজে আমরা কোন হরমোনটাকে ব্যবহার করব। একটা কাজ বলে সেই কাজে কোন হরমোনটা আমরা ব্যবহার করব সেটা একটু জানাও। আচ্ছা, আমি একটু কাজটা বলে দিই, কেমন? আমি একটা কাজ বলি, তোমরা বলো কোন হরমোন দিয়ে আমরা এই কাজটা মানে কাজের জন্য কোন হরমোনকে ব্যবহার করব, কেমন? আচ্ছা, একটু বলো। ধরো একটা উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে না, তখন আমরা কোন ধরনের হরমোন ব্যবহার করব? কোন হরমোন ব্যবহার করব? মেয়েরা আমাকে শুনতে পাচ্ছ? জিববেরেলিন। জিববেরেলিন। তাহলে ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দাও কেন? জি মিস। তাহলে ব্যাখ্যা দাও কেন ব্যবহার করব? জিববেরেলিন পর্বমধ্য দৈর্ঘ্য বৃদ্ধি করে। গুড। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি করলে কি সুবিধা পাবো আমরা, বলো? একটু বলতে হবে তো। আচ্ছা, তোমার কথা কেটে আসছে, হয়ে যাবে, লম্বা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে পর্বমধ্য যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে
উদ্ভিদ লম্বা হবে, তাই তো? তাহলে আমরা সেই কাজে ব্যবহার করতে পারবো। যদি আমরা মনে করি কোনো উদ্ভিদ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, খাটো হয়ে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা জিবরেলিনকে ব্যবহার করবো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আমাদের হাতে একদম সময় নাই, একেবারে 2 মিনিটও নাই। তারপর আরেকটা কোশ্চেন করি তোমাদেরকে। ধরো যে আমরা অক্সিন ব্যবহার করছি, ঠিক আছে? অক্সিন ব্যবহার করছি, বলো তো কোন কাজে আমরা অক্সিনকে ব্যবহার করব? দুইটা কাজ বলো। কেন বলো? শাখা কলমে মূল গজায়। কলমে কাজে। আচ্ছা, আর আরেকটা কাজ? আর ফলের অকালে ঝরে পড়া রোধ করতে। গুড, ভেরি গুড। তাহলে আমরা যদি দেখি উদ্ভিদে ফুল ফল ঝরে পড়ছে, তখন আমরা কি করব? অক্সিন ব্যবহার করব, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন করব নাকি? একটু সময় আছে, লাইনটা কেটে যাবে মনে হচ্ছে। আচ্ছা, একটু বলো তো অক্সিনের আবিষ্কারক কে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে মেয়েরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।